আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর জন্য শপথ গ্রহণ করেছিলেন। এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আপনারা সবাই জানেন, রাজ্যের মানুষ জানেন, এক বিষম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। স্বাভাবিকভাবেই এই সময়কালে ইতিপূর্বে যে ধরনের অনুষ্ঠানগুলি হতো সরকারের বর্ষপূর্তিতে, সেই ধরনের কোনো অনুষ্ঠানই হচ্ছে না। আমাদের কার্যকর্তারা বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত রয়েছেন। রাজ্যবাসীর অবগতির জন্য আমরা বলছি, আমাদের কার্যকর্তারা বিশেষ করে যুব মোর্চা, মহিলা মোর্চা, তারপর তপশিলি জাতি মোর্চা এবং কম বেশি সমস্ত মোর্চাগুলি এখন রক্তদান শিবির করছেন। এই শিবিরগুলি একটু অন্য আদলে হচ্ছে, কারণ এই শিবির থেকেও সংক্রমণের সম্ভাবনা থাকে ইতিপূর্বে যেভাবে শিবিরগুলি হতো। তাই আমাদের কার্যকর্তারা নির্দিষ্ট সময় অন্তর হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে গিয়ে সেখানেই রক্ত দিচ্ছেন। এটা ক্রমাগত চলছে, গত 7 দিন ধরেই চলছে, আজকেও চলছে, আগামীকালকেও চলবে। এই রক্তদান শিবিরগুলি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমাদের বড় মাত্রায় কার্যকর্তারা সেখানে যাচ্ছেন। কিষাণ মোর্চার তরফ থেকেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে। যারা সংক্রমিত হচ্ছেন তাদের পরিষেবা, তাদের বাড়ির প্রত্যেককে পরিষেবা সম্প্রসারণের জন্য তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। আপনারা সেগুলি জানেন এবং খবরের কাগজে এগুলি বেরিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এই আজকের দিনটিকে সামনে রেখে আমাদের 60 জন কার্যকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যাবেন। সেই বিধানসভা কেন্দ্রের সব থেকে পিছিয়ে পড়া গ্রামগুলিতে তারা যাচ্ছেন এবং সেখানে ওই গ্রামের মানুষদের যে সমস্ত বিষয়, নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন কিংবা বর্তমান পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয়, সেগুলি সব তারা নিজেদের মতো করে সেখানে সংগ্রহ করছেন এবং তাদের মধ্যে বিলি করছেন। বিভিন্ন জায়গায় আজ এই ধরনের কার্যক্রম চলছে এবং সব জায়গাতেই আমাদের পার্টির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দূরত্ব বজায় রেখে এই ধরনের কার্যক্রমগুলি করা হয় এবং সরকারি নির্দেশিকা মেনে এই ধরনের কার্যক্রমগুলি যাতে করা হয়। এবং সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে ইতিমধ্যে হয়েছে, আর কয়েকটি ক্ষেত্রে শেষ হয়েছে। 60টি বিধানসভা কেন্দ্রে এই ধরনের কার্যক্রম চলছে। আপনারা সবাই জানেন, 2019 সালে শপথ গ্রহণের পর এই অল্প কিছুদিন পরে, মোটামুটিভাবে বলা যেতে পারে ডিসেম্বর থেকেই করোনা ভাইরাসের প্রভাব আমাদের দেশেও পড়তে শুরু করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে, এই যে একটা অদৃশ্য শত্রু, তার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিশ্বকে পথ দেখিয়েছেন। আমাদের দেশে সমালোচনা হতে পারে, কিন্তু বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির নেতারাও এই বিষয়ে আমাদের দেশের যে সেবা ভাবনা, আমাদের প্রধানমন্ত্রীর যে সেবা ভাব, তার প্রশংসা করছেন। এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কিভাবে লড়াই করা যাবে তার জন্য পথ দেখিয়েছেন।
প্রথম দফায় না হলেও দ্বিতীয় দফায় আমাদের দেশ সমস্যার সম্মুখীন। আমাদের অনেক পরিচিত লোকই এই করোনা ভাইরাসের কারণে গত হয়েছেন, কিন্তু এই সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে এই সমস্যার মোকাবেলা করছেন। অনেক দেশেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি এইভাবে জনগণের সামনে এসে বার্তা দেননি। আপনারা সবাই জানেন, বহুবার তিনি এসছেন, বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রাজ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অসম লড়াইয়ে, যে শত্রুকে দেখা যায় না, সেই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং কিভাবে মানুষের স্বার্থ রক্ষা করা যায় তার চেষ্টা করে চলেছেন। আমি যদি পরিসংখ্যানে যাই, আমাদের দেশে 139 কোটি মানুষ বসবাস করেন। যখন থেকে এই করোনার থাবা পড়ে, সেই সময়কাল থেকে যদি ধরি, আমাদের দেশে আক্রান্ত হয়েছেন, এই ভাইরাসের প্রকোপে পড়েছেন 2,79,00,000 মানুষ আজকের দিন পর্যন্ত। আর এর মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন 2,55,00,000 লোক। 3,26,000 লোক এতে প্রাণ হারিয়েছেন এই ভাইরাসের প্রকোপে। আমি নতুন করে আর বলতে চাইছি না যে এই ভাইরাস কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেগুলি নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক বিশেষজ্ঞরা এ বিষয়ে মত রেখেছেন। তবে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার, উত্তর আমেরিকার যে 87টি দেশ রয়েছে, সেখানে 134 কোটি লোক বসবাস করেন। 87টি দেশের 134 কোটি লোক, সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন 9 কোটির বেশি, প্রায় 10 কোটি লোক। মৃত্যু হয়েছে 20 লক্ষ লোকের। এই 87টি দেশের জনসংখ্যা আমাদের দেশের জনসংখ্যার চাইতেও কম। স্বাভাবিকভাবেই বুঝতে আর থাকে না যে লড়াইটা কি পর্যায়ে চলছে, আমাদের দেশের সরকার কিভাবে লড়াইটা করছেন। বিশ্বের উন্নত দেশগুলিও বিপর্যস্ত। এই অবস্থায় দাঁড়িয়ে যে লড়াই চলছে, সেটা নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি থাকার ফলেই, প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার ফলেই লড়াইটা সম্ভব হচ্ছে। অনুরূপভাবে আমাদের রাজ্য যারা আক্রান্ত হচ্ছেন, তাদের যাতে সঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায়, কোথাও যাতে কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের চেষ্টা চলছে, আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এই সময়কালের মধ্যে 50,000-এর বেশি লোক আক্রান্ত হয়েছেন,
তবে অধিকাংশই সুস্থ হয়েছেন, এটা একটা ভালো দিক। আজ পর্যন্ত আমার কাছে যতদূর খবর 500-র উপর মারাও গেছেন। আমরা চাই না একজন লোকও মারা যাক, কিন্তু তারপরেও আমরা বলবো এটা করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই যুদ্ধের লড়াইয়ে স্বাভাবিকভাবেই ক্ষতি তো হবেই, কিন্তু দেখতে হবে আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন, দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, রাজ্যকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিভাবে সামনে দাঁড়িয়ে লড়াইটা করছেন। আরেকটি বিষয়, গতকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং আমাদের মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছেন, পৃথকভাবে দুটি ঘোষণা এসছে। কেন্দ্রীয় সরকার, আপনারা সবাই জানেন যে ঘোষণাগুলি হয়েছে, যে সমস্ত শিশুরা তাদের মা বাবাকে হারাবেন, তাদের চিকিৎসা বিমা সহ 18 বছর বয়স পর্যন্ত বছরে 5 লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন, স্বাস্থ্য বিমা। তারপর তাদের উচ্চশিক্ষার জন্য, পরবর্তী সময় উচ্চশিক্ষার জন্য তাদের যাতে সহজভাবে ঋণ পেতে পারেন, শিক্ষা ঋণ, সেই সমস্ত বিষয়। এবং 23 বছর হওয়ার পর পিএম কেয়ার্স ফান্ড থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তাদের কেন্দ্রীয় বিদ্যালয় কিংবা সৈনিক স্কুল, আর যেখানে এগুলি নেই সেখানে বেসরকারি স্কুলেও তাদের পড়ানোর জন্য ব্যয়ভার গ্রহণ করার কথা বলেছেন। অন্যদিকে আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা মা বাবাকে হারিয়েছেন এবং নিকট আত্মীয়ের কাছে আছেন, আমরা চাই না এরকম একজনও হোক, কারণ কোনো সাহায্য দিয়ে মা বাবার অভাব পূরণ করা যায় না। কিন্তু তারপরেও এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিচ্ছেন, মা বাবাকে হারালে 3,500 টাকা করে দেওয়া হবে প্রতি মাস। 18 বছর বয়স পর্যন্ত এই সমস্ত দেওয়া হবে এবং 18 বছর পরে তারা যখন তাদের নিজেরা সংসার করতে যাবেন তখন তাদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাদের শিক্ষার দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। এই সমস্ত সিদ্ধান্তগুলি, প্রত্যেকটা সিদ্ধান্ত হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া। কল্যাণকামী সরকার বলতে যা বোঝায় তার প্রতিফলন ঘটেছে এই সমস্ত সিদ্ধান্তে। আমরা আমাদের পার্টির তরফ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে এ ধরনের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অন্য আরেকটি বিষয় আছে, আমাদের সাংগঠনিক কিছু বিষয়। আমাদের রাজ্য সভাপতি সম্প্রতি কিছু সিদ্ধান্ত নিয়েছেন। ইতিপূর্বেই আমাদের কিছু সেল ছিল, সেগুলি পুনর্গঠন করা হয়েছে, নতুন কিছু সেলও গঠন করা হয়েছে।
ইতিপূর্বে যেগুলি ছিল সেগুলো অপরিবর্তিত যেগুলি আছে সেগুলিতে আমি আর যাচ্ছি না, সেগুলি আপনারা সবাই জানেন। তবে এখানে বুদ্ধিজীবী শাখা একটা গঠন করা হয়েছে, সেখানে পরমানন্দ সরকার উনি কনভেনার এবং জওহরলাল সাহা উনি কো কনভেনার আগেই ছিলেন। এখন এই শাখার প্রভারী হিসাবে থাকবেন অমিত রক্ষিত। আরেকটা গঠন করা হয়েছে চা বাগান শ্রমিকদের নিয়ে, সেটা আগে আমাদের ছিল, মাঝখানে কিছুদিন এই সেলটা কাজ করছিল না, সেখানেও দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলি আমরা লিখিতভাবে আপনাদের কাছে পড়ে দিয়ে দেব। একইভাবে আমাদের ক্রীড়ার একটা শাখা গঠন করা হয়েছে, উইভারদের একটা সেল গঠন করা হয়েছে, এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের নিয়ে একটা সেল গঠন করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন থেকে সাংবাদিকদের সঙ্গে সে সম্পর্ক রাখার বিষয়টি আমাদের থাকে, মিডিয়া কোঅর্ডিনেটরের যে দায়িত্ব, সেটার দায়িত্বে থাকবেন এখন থেকে আমাদের অ্যাডভোকেট সুনীত সরকার। উনি আপনাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন। ইতিমধ্যেই আরও নতুন কিছু কিছু ডিপার্টমেন্টের দায়িত্ব ঘোষণা করা হয়েছে, সেগুলি আপনাদের আমি পরে জানিয়ে দেব, লিখিত আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হামলা টামলার ব্যাপারে তো আমরা অভিজ্ঞ নই, এই সমস্ত বিষয়ে তারাই অভিজ্ঞ। আপনারাও জানেন, বাম আমলের কথা তো আর কেউ ভুলে যায়নি। হামলার নমুনা, হামলার ধরন, এগুলি কি হতে পারে এবং চক্রান্ত কি পর্যায়ে হয় সেগুলি আপনারা সবাই জানেন। আমাদের কোনো কার্যকর্তা কোথাও এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত না। যদি কোথাও যুক্ত থাকে সুনির্দিষ্ট নাম ধাম দিয়ে পুলিশের কাছে মামলা করলেই হয়। হ্যাঁ, এখন সেবামূলক কাজ করতে পারছেন না, অতীতেও এই সমস্ত কথা বলেছেন তারা, অতীতেও আমরাও বলেছি এ সমস্ত বিষয়ে, এখনও বলছি। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে যদি কেউ সেবা কাজ করতে চান আমরা তাদের সহায়তা করব। তারা যদি মনে করেন তারা ভীত সন্ত্রস্ত, তাহলে আমাদের কার্যকর্তারা সঙ্গে থাকবেন। সেবা কাজে কোনো বাধা নেই। রাজনৈতিক দল গঠনই হয়েছে সেবা কাজের জন্য। ভোট টোট এগুলি পরের বিষয়, মানুষ বাঁচলে তবে তো ভোট। এখন শুধুমাত্র মানে এইসব কথা বলে প্রচারে আসা ছাড়া তো আর কিছু, এগুলি কি বলবো এই বিষয়ে। একটা চক্র তো নিশ্চয়ই কাজ করছে যে সামাজিক যে পরিস্থিতিটাকে ভিন্ন করার জন্য, হোক শাসক দল হোক বিরোধী দলের বাড়িতে আক্রমণ, রানিং সরকারের সমাজবিজ্ঞানীরাও বলেন যে ব্যক্তি জীবনেও আসে বিপর্যয়, আসে সামাজিক জীবনে আসে, রাষ্ট্র জীবনেও আসে। এই বিপর্যয়গুলি যখন আসে, বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই বিপর্যয়ে আসার পর কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র তার যে মানসিকতা, সেই মানসিকতার পরিচয় দেয় এবং সেই মানসিকতা অনুযায়ী সে রিয়্যাক্ট করে, সে প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিভিন্ন ধরনের মানুষ আছে, সুযোগ সন্ধানীরা থাকেন, রাজনৈতিক ক্ষেত্রেও তারা আছেন সুযোগ সন্ধানীরা। আর যারা মনে করেন সমাজ রাষ্ট্র এক বিষম পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব পালনের রয়েছে, আমাদের কর্তব্য। সেই কর্তব্যবোধ যাদের জাগ্রত হয় তারা সেবা কাজেই নিয়োজিত হবেন। ক্ষুদ্র স্বার্থে কাজ করবেন না, তারা লাভালাভের কথা তারা চিন্তা করবেন না, এটাই স্বাভাবিক। আমি তো আবারও বলছি, যে কোনো রাজনৈতিক দল যদি মনে করেন তারা সেবা কাজ করতে চান,
নিশ্চয়ই এগিয়ে আসুন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি না, প্রত্যেকের কথা বলছি। সেই দল যদিও চায়, তারাও করতে পারে, যদি মনে করেন তারা যে সেবা কাজ করতে গিয়ে তারা আতঙ্কগ্রস্ত। পুলিশের সাহায্য নিতে পারেন। পুলিশের সাহায্য যদি না নেন, আমাদেরও বলতে পারেন, আমাদের কার্যকর্তারাও সঙ্গে থাকবে অভয় দেওয়ার জন্য আপনাদের। আপনি কি মনে করেন এই যে আক্রমণ সংগঠিত করে সরকারকে বদনাম করার জন্য একটা চক্র কাজ করছে? এখন যেই ঘটনাটার কথা বললেন সে বিষয়ে আমাদের জানা নেই, তবে বামপন্থী রাজনীতিতে এই সমস্ত বিষয় আছেই। দুষ্টচক্রীরা কাজ করে, কয়েকটি ক্ষেত্রেই আমরা ইতিপূর্বেও দেখেছি। তারা নিজেরাই এ সমস্ত কাজ করে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনারাও খবর ছেপেছেন এই সমস্ত বিষয়ে। কিন্তু একটা বলছি, কয়েকটি ক্ষেত্রে এমন তো হয়েছে, দীর্ঘ সময় ধরে ওরা যখন ক্ষমতায় ছিল, যে ধরনের অত্যাচার চালিয়েছে মানুষের উপর, অনেকেই এর প্রতিশোধ নিতে চায়। আমাদের পার্টি থেকে বলে দেওয়া হয়েছে শুরু থেকেই আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু হামলা, হুজ্জতি কিংবা কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা এখানে নেই, নেওয়া যাবে না। আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমাদের তরফ থেকে এই সমস্ত কথা বলে দেওয়া হয়েছে। এরপরেও যদি কোথাও অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ যারা করেছেন, সে সমস্ত ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এবং অনেক ক্ষেত্রে এও দেখা গেছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ভারতীয় জনতা পার্টির সদস্যই নয়, তাদের রাজনৈতিক পরিচয় কি পরে বেরিয়ে এসছে, এগুলি তো জানা। যাই হোক, এখন এই সমস্ত বলে বা নিজেদের একটা অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন। সেবা কাজ করবেন, করবেন, ভালো কথা, কিন্তু সঙ্গে তো লোকও নেই, কাদের নিয়ে কাজটা করবেন? নিজেরাও বেরিয়ে পড়লে পারেন না এখন সেবা কাজে, দেখা তো যাচ্ছে না। আইনি এবং প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা দিয়ে নেওয়া, সেগুলি নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পার্টির তরফ থেকেও এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এই সমস্ত বিষয়ে যারা অভিজ্ঞ, বিশেষ করে আইন বিশেষজ্ঞ যারা আছেন আমাদের, তারাও এই বিষয়গুলি খতিয়ে দেখছেন এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, কোথায় কী ধরনের নিতে হবে, সেগুলি দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আমরা এও জানি, রাজ্য সরকার থেকেও প্রশাসনিকভাবে এই সমস্ত বিষয়গুলি দেখা হচ্ছে।